हाई बंधुरा तुम्हादेरके आबार स्वागत आमार এই चैनल पेपर लार्नार्से। आज के आमी द हिंदू न्यूज़ पेपर एनालिसिस करब। आज के तारीख 3-5-2022। তোমরা আজকে নিউজগুলো অবশ্যই ভালো করে শুনবে। আজকে নিউজ আমি আর বেশি সময় নষ্ট করছি না, তা আমি শুরু করে দিচ্ছি। প্রথম যে নিউজটা এসছে যে এপ্রিল এক্সপোর্টস ক্রস $38 বিলিয়ন ডেফিসিট ওয়াইডেন্স। দেখো একটা জিনিস আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি। বলছে ইন্ডিয়া মার্চেন্ডাইজ এক্সপোর্ট রোজ বাই 24% ইয়ার অন ইয়ার to $38 billion in April, while imports outpaced them by increasing 27% to $58 billion. দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা যে ইন্ডিয়ান মার্চেন্ডাইজ এক্সপোর্ট রোজ হচ্ছে 24%, ঠিক আছে, সেখান থেকে চলে আসছে 38%-এ এক্সপোর্ট, আর ইম্পোর্ট হচ্ছে 27%, যেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে $58 বিলিয়ন হয়ে যাচ্ছে। তা এইখানে একটা জিনিস তোমরা দেখো যে এই এক্সপোর্ট ইম্পোর্ট মানে এক্সপোর্টটা বেশি বেড়ে যাচ্ছে এবং ইম্পোর্টটা কমে যাচ্ছে। ভুল বললাম, ইম্পোর্টটা বেড়ে যাচ্ছে এবং এক্সপোর্টটা কমে যাচ্ছে। তা সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড ডেফিসিট দেখা যায়। মানে এক্সপোর্ট যদি কমে যায় এবং ইম্পোর্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে ট্রেড ডেফিসিট হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট হচ্ছে দেখো 30.75%, সেখান থেকে 38.19। ইম্পোর্টের দিক থেকে দেখো 56.04, তা 58.26। সেইখানে তোমরা যদি এখানে বিয়োগ করো দেখো ইম্পোর্ট আর এক্সপোর্টের কি ভাগটা হচ্ছে, সেখানে 20.07 হচ্ছে। তাহলে আমরা এক্সপোর্ট থেকে ইম্পোর্টকে যদি বিয়োগ করি, এক্সপোর্ট কমে যাচ্ছে এবং ইম্পোর্ট বেড়ে যাচ্ছে, যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে ট্রেড ডেফিসিট দেখা যাচ্ছে। তা এটা এমনি থেকে তোমার মানে প্রত্যেকবার চেঞ্জ হবে, যেহেতু এটা দেখতে পাচ্ছ তোমরা যে এপ্রিলের এক্সপোর্টের ওপর বেরিয়েছে, এপ্রিল এবং মাসে মাসে বের হবে। তা এটা জাস্ট একটা ওভারঅল ভিউটা আমি দিলাম, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের যে নিউজটা আসছি দেখো বন্ধুরা, এই জায়গাটা অতটা কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা দেখো বলছে নিয়ারলি 900 পিপল অ্যারেস্টেড ইন ডিফেসমেন্ট কেসেস ইন 4 ইয়ার্স। ডিফেসমেন্ট বলতে দেখো ওই যে দেওয়ালের মধ্যে লেখা হয় দেখো ভালো করে দেখো আমি যেটা বলছি। বলছে ক্লোজ টু 900% ওয়ার অ্যারেস্টেড বাই দ্য দিল্লি পুলিশ ইন দ্য লাস্ট 4 ইয়ার্স in over 1000 cases of defacement of public property across the city records now. ঠিক আছে, in cases of defacement the accused is booked under the Delhi Prevention of Defacement of Property Act 2007, is granted bail at the police station as it is a bailable offence. Lawটা কি বলে এদের? The law states that whoever defaces any public property by writing or marking with the ink, chalk, paint or any other material except for the purpose of indicating the name and address of the owner of the property shall be punishable with imprisonment for the term which may extend to 1 year or with fine which may extend 50,000। বুঝতে পারছো? তাই এটা ছোট্ট একটা নিউজ, জাস্ট আমি বললাম যে এই নিউজটা যে অফেন্ডার যে ব্যাপারটা হচ্ছে, যে এখানে দেখো কি বলছে, পুলিশ সে অ্যাকিউজড ইন সাচ কেসেস আর রিপিট অফেন্ডার ডিউ টু দ্য ডিফেসমেন্ট অফ দ্য পাবলিক প্রপার্টি বিং আ বেলেবল অফেন্স। মানে এই যে ডিফেসমেন্টের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডের মধ্যে, তোমরা দেখো এইটার জন্যই কথাটা উঠেছে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখানে একটু ছোট্ট একটা তথ্য আছে যেটা আমি একটু বলে দিই, তোমরা দেখো। বলছে অফিসেস অ্যাডেড দ্যাট ইন অর্ডার টু প্রিভেন্ট কেসেস অফ ডিফেসমেন্ট ইন্টেন্সিভ প্যাট্রোলিং ইজ ক্যারিড আউট ইন সেন্সিটিভ এরিয়াস টু প্রিভেন্ট মিসক্রিয়েন্টস অর এনি আনসোশ্যাল এলিমেন্টস ফ্রম ড্যামেজিং পাবলিক প্রপার্টি। ঠিক আছে,
মানে কিছু আনসোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে কিছু ধরো ওখানে কিছু লিখে দিল যেটা খুব প্রবলেম তৈরি করলো সোসাইটিতে, সেই ব্যাপারটা তুলে ধরেছে। ওকে, আচ্ছা, এরপরে কি নিউজ আছে আমি বলছি। দেখো এইখানটা সেরকম কিছু নেই, হ্যাঁ এই জায়গাটা জাস্ট একটু ছোটোর উপর দেখে নাও, ছোটোর উপর নিউজটা বলছে ফ্রম নিউট্রিশন টু ট্র্যাডিশনাল উইজডম। বলছে মহারাষ্ট্র জিন ব্যাংক প্রজেক্ট ইজ অ্যাবাউট টু ইউজিং সায়েন্স টু সিকিউর ফিউচার। দ্য কান্ট্রিজ ফার্স্ট অফ ইটস কাইন্ড জিন ব্যাংক প্রজেক্ট ইন মহারাষ্ট্র which received the approval of the state cabinet last week and is to be implemented across the state, has the potential to use the modern scientific methodology to separate the chaff from the grain from the massive pool of traditional Indian wisdom. It can also scout and introduce crop cultivars and livestock breeds for the better adaptation of climate change and viability. কি বলেছে দেখো এখানে, এখানে দেখতে পাচ্ছ যে মহারাষ্ট্র জিন ব্যাংক তৈরি করেছে। এই যে সমস্ত গাছপালা তাদের যে মেথোডোলজি, যে এখানে দেখো ভালো করে দেখতে পাচ্ছ যে বলছে ইট ক্যান অলসো স্কাউট দ্য ইন্ট্রোডিউস দ্য ক্রপ কাল্টিভেশন। এই ক্রপ কাল্টিভেশনের জন্য যে জিন ব্যাংক তৈরি করা হয়েছে সেটা এখানে নিউজের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথমে যে লাইনটা তোমাদেরকে বললাম, দ্য কান্ট্রিজ ফার্স্ট অফ ইটস কাইন্ড জিন ব্যাংক, এটা কিন্তু ওয়ান ডে এক্সামেও ইম্পর্টেন্ট। দ্য কান্ট্রিজ ফার্স্ট অফ ইটস কাইন্ড জিন ব্যাংক project in Maharashtra which received the approval of the state cabinet last week and is to be implemented across the state. ওকে, তার ছোট্টর উপর একটা নিউজ কিন্তু। আচ্ছা, এরপরে হ্যাঁ এরপরে যে দেখো এই জায়গাটা একটু দেখে নাও, যেহেতু শ্রীলঙ্কায় খুব প্রবলেম চলছিল, এখনও রিমেন ওখানে এই সিচুয়েশনই রয়েছে। বলছে পিচ ইন টুয়ার্ডস এড ফর শ্রীলঙ্কা স্ট্যালিন। দেখো চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন অন টিউসডে অ্যাপিলড টু দ্য পিপল অফ তামিলনাড়ু, মানে তামিলনাড়ুর তো চিফ মিনিস্টার, এবং পিপলদের অ্যাপিল করেছে টু কন্ট্রিবিউট ফান্ডস টুয়ার্ডস দ্য স্টেট গভর্নমেন্ট এফোর্টস টু সেন্ড হিউম্যানিটেরিয়ান এড টু দ্য সিটিজেন্স অফ শ্রীলঙ্কা হু হ্যাভ বিন আফেক্টেড বাই ক্রিপলিং ইকোনমিক ক্রাইসিস। তা এই জাস্ট একটু ছোটোর ওপর নিউজটা, মানে অ্যাপিল করেছে চিফ মিনিস্টার যে ওই মানে তামিলনাড়ুর যে সমস্ত মানুষজন তাদেরকে অ্যাপিল করা হয়েছে যে শ্রীলঙ্কায় এই সিচুয়েশনটা রয়েছে তাদেরকে হিউম্যানিটেরিয়ান একটা এড দিতে, প্রত্যেকজনের কাছ থেকে একটু হেল্প। তো এইটাই নিউজটা এসছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তো, কন্ট্রিবিউশন টু বি ইউজড বাই রিলিফ ম্যাটেরিয়াল ফর দ্য ক্রাইসিস হিট আইল্যান্ড নেশন। ওকে, আচ্ছা আচ্ছা, বেশি বড় বড় নিউজগুলো নেই, হ্যাঁ পরে আছে, দাঁড়াও সেটা আসছে, এইগুলো আগে শেষ করি। আচ্ছা, এখানে দেখো একটা বলছে পাওয়ার জেনারেশন রিজিউমস অ্যাট সিমহাদ্রি, ঠিক আছে। কি বলেছে, অল দ্য 500 মেগাওয়াট ইউনিটস অ্যাট দ্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সিমহাদ্রি ইন বিশাখাপত্তনম which were shut down around 3:30 AM on Tuesday due to failure in the power grid. দেখো resume production by the evening after the issue were resolved. The grid reportedly had failed earlier due to the some line problem. The shutdown in the early hour resulted in the power shortage. দেখো একটা জিনিসই বারবার উঠে আসছে প্রত্যেকটা জায়গায়, পাওয়ার শর্টেজ ইন বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট অ্যান্ড Anakapalli and Aluri Sitarama Raju district of Andhra Pradesh, ঠিক আছে। 500 মেগাওয়াট ইউনিট ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যেটা হচ্ছে সিমহাদ্রি বিশাখাপত্তনমে অবস্থান করছে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এরপরের যে নিউজ এখানে দেখো, আর হ্যাঁ এখানে কোনো রকম নিউজ আর নেই। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও বন্ধুরা। আচ্ছা, এডিটোরিয়ালটা এখানে করে দিই আগে। দেখো এডিটোরিয়ালে এখানে বলেছে দ্য কোর্ট বার্ডেন আ ন্যাশনাল বডি মে বি বেটার প্লেস টু প্ল্যান আপগ্রেডেশন অফ জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার। এটা অনেক আগেও আলোচনা হচ্ছে এবং প্রত্যেক দিনই মানে প্রায় এই আলোচনাটা আসছে যে আমাদের রামানা স্যার, যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া,
উনি বারবারই বলছেন যে জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে, অনেক খামতি আছে সেখানে, অনেক প্রবলেম আছে, তাই জুডিশিয়াল সিস্টেমটাকে যদি ঠিক করা হয় তাহলে অনেক দিক থেকে সুবিধা হবে। ঠিক আছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, একটু ভালো করে দেখো, বলছে ইট ইজ দ্য আনফর্চুনেট দ্যাট দ্য প্রপোজাল বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর ন্যাশনাল জুডিশিয়াল infrastructure corporation with corresponding bodies at the state level did not find favor with many chief minister at the recent joint conference of chief justice and the chief minister। দেখো চিফ মিনিস্টার এবং চিফ জাস্টিসের একটা মিটিং হয়েছিল এবং সেখানে এই কথাটাও তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আমাদের এনভি রমনা স্যার, ইনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার দেখো, if his proposal had been accepted, the available funding as a centrally sponsored scheme with the center and state sharing the burden on 60-40, দেখছো 60:40 রেশিও, ঠিক আছে, সেন্টার স্টেটের মধ্যে, could have been gone to the national authority which would allocate the funds through the high courts based on need. It is likely that chief minister did not favor the idea, they wanted a greater say in this matter। মানে ফান্ডেরও দরকার, ফান্ডেরও একটা ব্যাপার বলছে, তা এইগুলো খুব দরকার, কারণ হচ্ছে যে অনেক প্রবলেম আছে, যে প্রবলেমটা নিয়ে আমি একটু পরেই বলছি। ঠিক আছে, আগে এইটা শুনে নাও। আমাদের ইউনিয়ন ল মিনিস্টার যে কিরণ রিজিজু, উনি বলেছেন যে হ্যাজ প্রমিসড অ্যাসিস্ট্যান্স, উনি প্রমিস করেছেন, অ্যাসিস্ট্যান্স করেছেন ফ্রম দ্য সেন্টার to the states for creating the required infrastructure, especially for the lower judiciary. While it is welcome sign that the focus is on infrastructure, যদি এটা একটা ওয়েলকাম সাইন, আনমিটিগেটেড পেন্ডেন্সি, ক্রনিক শর্টেজ অফ দ্য জাজেস, ঠিক আছে, যেটা বারবারই আলোচনা হচ্ছে, দ্য বার্গেনিং ডকেট সাইজ রিমেইন দ্য মেজর চ্যালেঞ্জেস। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিভি রামানা flagged some aspect of the government contribution চাইছে to the burden of the judiciary, the failure or unwillingness to implement court orders, leaving crucial question to the decided by the courts, and the absence of the forethought and the broad-based constitution before passing legislation. While this may be unpalatable to be executive, it is quite true the litigation spawned by the government action or inaction constitute a huge part of the court। তা এই সিচুয়েশনগুলো এসছে যখন উনি এবং চিফ জাস্টিস এবং চিফ মিনিস্টারের সঙ্গে একটা মিটিং হয়েছিল এবং সেখানে এই কথাগুলো তুলে ধরেছে, এবং ইউনিয়ন ল মিনিস্টার যিনি কিরণ রিজিজু, তিনি আশ্বস্ত দিয়েছেন যে এই ব্যাপারে দেখা হবে অবশ্যই। তা এই যে কোর্ট বার্ডেনের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা সবাই একটু শুনে নাও। দেখো, প্রথমে বলছে ন্যাশনাল জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি সেট আপ করা হবে, বুঝতে পারছো, যেটা জুডিশিয়াল সিস্টেমটাকে দেখবে, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় খামতি রয়েছে, সেইগুলো দেখাশোনা করবে। ঠিক আছে, তাছাড়া দেখো আরও কী কী প্রবলেম দেখা যাচ্ছে, যে প্রবলেমগুলো আমি একটু আগে বললাম যে আলোচনা করব। দেখো, কোর্ট কমপ্লেক্সে অনেক সময় দেখা যাচ্ছে লেডিস টয়লেট নেই, জেন্টস টয়লেট প্রায় 16% মতন প্রবলেম হয়। 32% অফ দ্য কোর্ট রুম হ্যাভ সেপারেট রেকর্ড অ্যান্ড লাইব্রেরি তো মানে কোনো জায়গায় তো নেই। ঠিক আছে, এবং মেডিকেল ফেসিলিটিও কোনো জায়গায় নেই, সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে ল্যাক অফ হিউম্যান পাওয়ার, যেটা একটু আগেই বললাম যে জাজেসের সংখ্যা কম, কিন্তু কেসের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে ওনাদের ওপর আরও চাপ পড়ে যাচ্ছে, সুতরাং জাজ আরও রিক্রুট করতে হবে। এবং জাজ কীভাবে রিক্রুট হয় সেটা ভালো করে শোনো, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ইজ ডিলেড ডিউ টু দ্য রেকমেন্ডেশন অফ দ্য কলেজিয়াম ফর দ্য হায়ার জুডিশিয়ারি। কলেজিয়াম বলতে কী বোঝায়, যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে আর 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকবে। ঠিক আছে, এবং জাজের সংখ্যা এতটাই কম যে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। দেখো, আর একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হচ্ছে মানে এই যে জুডিশিয়াল সিস্টেমে যে এত এই প্রবলেমগুলো হচ্ছে, যেটা আজকে নতুন ব্যাপার নয়, এটা অনেক দিন আগে থেকেই বলা হচ্ছিল,
আজকে যে নিউজটা এসছে সেটা হচ্ছে যে এতদিন পর মানে ইউনিয়ন ল মিনিস্টার যিনি কিরেন রিজিজু তিনি এবার আশ্বস্ত দিয়েছেন। দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে প্রমিসড অ্যাসিস্ট্যান্ট ফ্রম দ্য সেন্টার টু দ্য স্টেট ফর ক্রিয়েটিং দ্য রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি ফর দ্য লোয়ার জুডিশিয়ারি। ঠিক আছে, তা এই হচ্ছে এডিটোরিয়ালটা, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এখানে দেখো বলছে বিল অ্যাসেন্ট আর ডিলে অ্যান্ড দ্য গভর্নর অপশনস। কি বলেছে ভালো করে বোঝো, আমি যেটা বলতে চাইবো খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ দেখো, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও মনে করো। হ্যাঁ, একটা জিনিস দেখো, তোমাদেরকে বলবো যে এই যে বিল অ্যাসেন্টের ব্যাপারটা, কিভাবে বিলটা অ্যাসেন্ট হয়, ঠিক আছে, গভর্নরের কি ভূমিকা থাকে, ঠিক আছে, তা সেইটা নিয়ে এই এডিটোরিয়ালটা এসছে, তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। দেখো, তামিলনাড়ু একটা বিল এনেছিল, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ু একটা বিল এনেছিল, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, নিট, এবং সেটাকে বলেছিল পাস করার জন্য, এবং গভর্নরের কাছেও পাস মানে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখনও পর্যন্ত পাস হয়নি, ওই জন্যই এই নিউজটা এসছে। ঠিক আছে, দেখো এইবার মানে এই ছোট একটা নিউজটা ছিল, মানে এডিটোরিয়ালটা, যে বিলটা দেওয়া হয়েছিল কিন্তু গভর্নরের কাছ থেকে সেটা পাস হয়নি, কারণ গভর্নর তারপর প্রেসিডেন্টের কাছে দেয়, মানে প্রেসিডেন্ট এবং গভর্নরের একটা মুখ্য ভূমিকা থাকে বিল অ্যাসেন্টের ক্ষেত্রে, তা সেটা এখনও পাস হয়নি, সেই ব্যাপারটা নিয়ে এই নিউজটা এসছে। দেখো আমি পড়ছি, একটু শোনো। The state of Tamil Nadu has been witnessing a confrontation between the elected government and the state government on the question of giving assent to the national eligibility cum entrance test bill linked to the All India Pre-Medical Entrance, okay, passed by the state assembly. Legislature থেকে পার্টি মানে পাস হয়ে গিয়েছিল স্টেট অ্যাসেম্বলি। গিভিং অ্যাসেন্ট টু আ বিল by the legislature is a normal constitutional act performed by the governor, but of late even such a normal act have become a source of confrontation between state government and the governor. The conduct of governor in content states follow a definite pattern which causes a great deal of the disquiet of elected governors as well as those who have faith in the constitutional order. মানে অ্যাকচুয়াল তো বিলটা দেবে, বিলটা গভর্নর অ্যাসেন্ট করবে, এগুলো তো নর্মাল ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত সেই বিলটা মানে অ্যাসেন্ট করা হয়নি বা গভর্নরের কাছ থেকে পাস হয়নি। এই এসছে তোমার মানে কি বলবো, এটা এডিটোরিয়ালটা। ঠিক আছে, তা আমি পরের নিউজটা আসছি, তোমরা একটু শুনে নাও যে গভর্নরের ভূমিকাটা কি থাকে। দেখো, গভর্নর অ্যাক্টস ইন ডুয়েল ক্যাপাসিটি। কীরকম? কনস্টিটিউশনাল হেড একদিক থেকে স্টেটের, আরেক দিক থেকে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। রিসেন্টলি অনেক ইস্যু দেখা গেছে, টিভিতেও হয়তো দেখা থাকবে, অনেক ইস্যু দেখা গেছে যে স্টেটস অ্যান্ড গভর্নরের মধ্যে অনেক মানে প্রবলেম দেখা গেছে, সিটিং অন বিলস, পাসিং নেগেটিভ রিমার্কস। ঠিক আছে, তো এই সিচুয়েশনগুলো দেখা গেছে, আর তারই ফলে ডিউ টু দিস গভর্নর ইজ রেফার্ড উইথ দ্য নেগেটিভ টার্ম লাইক অ্যান এজেন্ট অফ দ্য সেন্টার অর পাপেট। ঠিক আছে, তা এই ব্যাপারগুলো চলে এসেছিল। এবার তোমাদেরকে আমি একটু বলবো যে দেখো, কিছু কনস্টিটিউশনাল প্রভিশন থাকে, ঠিক আছে, কনস্টিটিউশন প্রভিশন থাকে, যেটা হচ্ছে আর্টিকেল 153 প্রথমে বলে নিই যে প্রত্যেক স্টেটে একটা করে গভর্নর থাকবে এবং একের অধিক থাকবে, মানে একের অধিক বলতে একটাই পার্সন কিন্তু একের অধিক স্টেটে সে গভর্নর হতে পারবে। ঠিক আছে, তা গভর্নর অ্যাপয়েন্টেড হয় প্রেসিডেন্টের মাধ্যমে অ্যান্ড ইজ আ নমিনি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। গভর্নরের ডুয়েল রোল থাকে, কীরকম? দেখো, গভর্নর ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, একটু আগে বললাম, অ্যান্ড বাউন্ডারি দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, যে কাউন্সিল অফ মিনিস্টারের যিনি হেড আছেন স্টেটের, তিনি হচ্ছেন চিফ মিনিস্টার, এবং চিফ মিনিস্টারকে তো অ্যাপয়েন্ট করে গভর্নর। ঠিক আছে, তা সেইখানে দাঁড়িয়ে এই মানে এই কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাডভাইস তাকে চলতে হয়, বাউন্ড বাই দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। ওকে,
আর ফাংশনটা কি, ভাইটাল লিঙ্ক থাকে ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে লিঙ্ক তৈরি করার। দেখো আর্টিকেল 157 বলেছে যে কোয়ালিফিকেশান ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নরের কথা বলা হয়েছে। 158 আর্টিকেলে বলা হয়েছে কন্ডিশনস অফ দ্য গভর্নরস অফিস। আর্টিকেল 159 বলা হয়েছে ওথ অর অ্যাফার্মেশন। তা এই ব্যাপারগুলো এসছে। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন দ্য অ্যাডভাইস অফ মিনিস্টার যেটা বলছে যে গভর্নর ইজ অ্যান অ্যাপয়েন্টি অফ দ্য প্রেসিডেন্ট which means the union government, although Article 154 subclause 1 of the Constitution vests in the governor of executive power of the state, he is required to exercise that power in the accordance with the Constitution. In other words, the governor can act only on the aid of advice of Council of Ministers. Though there is not much deviation from the language used by the Government of India Act 1935 in the context of the power of British era governors. ঠিক আছে, এই হচ্ছে 154 মাধ্যমে। ঠিক আছে, আর আরও কি বলেছে একটু ভালো করে শোনো, বলছে গভর্নর ইজ অনলি আ কনস্টিটিউশনাল হেড অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ার, যেটা একটু আগেই বললাম। দেখো ইন দ্য শামসার সিং অ্যান্ড ভার্সেস পাঞ্জাব যেখানে বলা হয়েছে দ্য সুপ্রিম কোর্ট হ্যাড ক্লিয়ারলি অ্যাফার্ম দ্য পজিশন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, উই ডিক্লেয়ার দ্য লস অফ দিস ব্রাঞ্চ অফ আওয়ার কনস্টিটিউশন টু বি দ্যাট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য গভর্নর কাস্টোডিয়ানস অফ অল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য আদার পাওয়ার আন্ডার ভেরিয়াস আর্টিকেলস শ্যাল বাই ভার্চু অফ দিস প্রভিশনস। ঠিক আছে, তা এই ব্যাপারটা এসছে যে মানে গভর্নরের আন্ডারে সব এক্সিকিউটিভ এবং এই প্রেসিডেন্টের আন্ডারে যত এক্সিকিউটিভ তাদের একটা মুখ্য ভূমিকা থাকে। তা এইখানে একটা ভালো করে দেখো, খুব ভালো করে এই লাইনটা আছে, ডক্টর আম্বেদকর এক্সপ্লেন দ্য পজিশন অফ দ্য গভর্নর ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাজ ফলোস। কী বলেছিলেন? দ্য গভর্নর আন্ডার দ্য কনস্টিটিউশন হ্যাজ নো ফাংশন হুইচ হি ক্যান ডিসচার্জ বাই হিমসেলফ, নো ফাংশন অ্যাট অল। The Sakaria Commission restates this position in this report. It is a well recognized principle that so long as the Council of Ministers enjoys the confidence of the Assembly, its advice in these matters, unless the patently unconstitutional, must be deemed as binding on the governor. ঠিক আছে, আর গভর্নরের তো একটা সদিচ্ছার একটা এই ব্যাপার থাকে যেটা প্রেসিডেন্টের থাকে না, কিন্তু গভর্নর সেটা ডিসক্রিশনারি পাওয়ার যেটা আছে সেটা ভোগ করেন। ঠিক আছে, দেখো এখানে ইন 2016 আ 5 জাজ কনস্টিটিউশন বেঞ্চ ইন দ্য সুপ্রিম কোর্ট দ্য নবম রেবিয়া কেস যেটা রিঅ্যাফার্ম দ্য অ্যাবভ পজিশন টু দ্য গভর্নরস পাওয়ার ইন আওয়ার কনস্টিটিউশন সেট আপ 2016 যেটা। ঠিক আছে, এখানে দেখো যেটা বিশেষভাবে আলোচনা হয়েছে আর্টিকেল 200-তে, হেডলাইনটাও সেরকম। ঠিক আছে, আর্টিকেল 200 নিয়েই আছে, ভালো করে শোনো। আর্টিকেল 200 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইড ফর 4 অল্টারনেটিভ অকারেন্স অফ দ্য অ্যাকশন ফর দ্য গভর্নর when a bill after being passed by the legislature is presented to him for his, মানে চারটে ভাবে করতে পারে। দেখো এখানে ভালো করে বলছি, ভালো করে বোঝো। assent of the governor or the president is necessary for a bill to become a law. ল তৈরি করার জন্য গভর্নর অথবা প্রেসিডেন্টের অ্যাসেন্ট দরকার হয়, মানে সই দরকার, সাইন দরকার হয়। দ্য গভর্নর ক্যান গিভ অ্যাসেন্ট স্ট্রেট ওয়ে। দেখো কীভাবে করতে পারে, দ্য গভর্নর ক্যান গিভ অ্যাসেন্ট স্ট্রেট ওয়ে অর উইথ হোল্ড হিজ অ্যাসেন্ট, মানে সে সইও করতে পারে বা অ্যাসেন্ট করতে পারে বা নিজের কাছে রেখে দিতে পারে। হি মে অলসো রিজার্ভ ইট ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কনসিডারেশন নিতে পারে। ইন হুইচ কেস দ্য অ্যাসেন্ট ইজ গিভেন অর উইথ হোল্ড বাই দ্য প্রেসিডেন্ট। দ্য ফোর্থ অপশন ইজ টু রিটার্ন দ্য বিল টু দ্য লেজিসলেচার উইথ দ্য রিকোয়েস্ট দ্যাট ইট মে রিকনসিডার দ্য বিল অর এনি পার্টিকুলার প্রভিশন অফ দ্য বিল। ঠিক আছে, আবার রিটার্নও দিতে পারে লেজিসলেচারের কাছে। The governor can also suggest any new amendment to the bill, suggest করতে পারে। When such a message is received from the governor, the legislature is required to reconsider his recommendations quickly.
However, if the legislature again passes, যদি আবার পাস করে দেয় the bill without accepting any of the amendments suggested by the governor, মানে গভর্নর যে সাজেস্ট করেছে সেটা যদি কোনো কিছু মানে অ্যাকসেপ্ট না করে যদি আবার সেটা পাঠিয়ে দেয় গভর্নরের কাছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, হি ইজ কনস্টিটিউশনালি বাউন্ড টু গিভ অ্যাসেন্ট টু দ্য বিল, তাকে সেই বিলে সইটা করতেই হবে। কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে দেখো কী হয়েছে, দ্য গভর্নর অফ তামিলনাড়ু রিটার্ন দ্য এনইটি বিল, ঠিক আছে, টু দ্য অ্যাসেম্বলি ফর reconsideration of the bill. According to the assembly held a special session in the first week of February and passed it against and presented the governor for his assent. He has not assented the bill so far. সে এখনও বিলটা সই করেনি। এইখানে এই সিচুয়েশানটা এসছে। তা ব্যাপারটা হয়েছে কি যে এখন মানে মানে ফেডারালিজমের যে সিস্টেমটা সেটা দেখা যাচ্ছে না। ফেডারেশন সিস্টেমটা কীরকম, ইউনিয়ন এবং স্টেট দুজনেই হাতে হাত রেখে এগিয়ে চলবে, ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি সেন্ট্রালাইজড ব্যাপারটা হয়ে গেছে, মানে পুরোপুরি ফেডারালিজমটা দেখা যাচ্ছে না। তা এইটাই নিয়ে এখানে এডিটোরিয়ালটা এসছে, আশা করি বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। এখানে একটা তথ্য জাস্ট আমি যদি বলে দিই, দেখো মানে যিনি অথার তারও দৃষ্টিভঙ্গিটা বলতে হবে, সেটা আমি একটু বলে দিই। দেখো, অ্যান আনডেমোক্রেটিক অপশান, এটা একটু আগেই বললাম আমি, আনডেমোক্রেটিক হয়ে যাচ্ছে। গিভিং অ্যাসেন্ট টু দ্য বিল পাসড বাই দ্য লেজিসলেচার ইজ এ পার্ট অফ দ্য legislative process, not of the executive power. But the Constitution has, by providing for definite option, made it obligatory for the governor to exercise any of this option without delay. তা এই যে ডিলে করছে অ্যাসেন্ট দেওয়ার জন্য, এটা একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। Besides withholding assent to the bill by the governor, an appointee of the president neutralizes the entire legislative exercise by an elected legislature. In this opinion, ভালো করে শোনো, in this opinion of the writer, যিনি এটা লিখেছেন, the opinion is undemocratic, প্রথমেই উনি বলেছেন undemocratic and essentially against federalism, বুঝতে পারলে। in the United Kingdom it is unconstitutional, ওখানে ইউনাইটেড কিংডমে এটা হলে unconstitutional for the monarch to refuse to assent to bill passed by the parliament. Similarly, in Australia, refusal of assent to a bill by the crown is considered repugnant to the federal system. দেখো, in our constitutional system, the governor or the president is not personally responsible for their acts. তারা কিন্তু পার্সোনালি এটা রেসপন্সিবল নয়। It is elected government that is responsible. Under 361, the president or the governor is not answerable to any court for anything done in the exercise and performance of their power and duties. তাই এইটাই বলা হয়েছে। তা এই অথার এখানে তুলে ধরেছে এই এডিটোরিয়ালটা, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইটাও সেরকম নেই। দেখো, এখানে ছোট্ট করে একটা আছে, একটু জাস্ট বলে দিই, জাস্ট একটু ছোট্টর উপর আলোচনা। বলছে তুর্কি ফরেন পলিসি রিসেট, কী জন্য একটুখানি জাস্ট শুনে নাও। দ্য ওয়ার ইউক্রেন, বুঝতেই পারছো তো, দ্য ওয়ার ইন ইউক্রেন হ্যাজ এনকারেজ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান to quickly reset relations with his West Asian neighbors so that he is better placed to cope with the serious geopolitical challenges emerging from the conflict. মানে সে এখন চেষ্টা করছে যে তুর্কি ওয়েস্টার্ন যে এশিয়ান কান্ট্রি আছে নেবার্স, তাদের সঙ্গে ভালো রিলেশন তৈরি করে নিতে। দিস প্রসেস অফকোর্স কারেকশন বিগান with when Israeli President Isaac Herzog visited Turkey on March 9 this year, ঠিক আছে, ending a decade of strained rise largely on account of Turkey support for Palestinian interest. The Bohemic
created by the visit has continued with regular telephonic conversation, এগুলো জানতে হবে না, জাস্ট তোমরা এখানে যে নিউজটা দেওয়া হয়েছে সেটা ভালো করে বুঝে নাও। জাস্ট তুর্কি ফরেন পলিসি রিসেট করা হচ্ছে, মানে এতদিন ধরে তুর্কি অন্যরকম পলিসিতে চলছিল, কিন্তু রাশিয়া যে ইনভেশন ইউক্রেনে হয়েছে তার জন্য এনাকে প্রম্পটেড করছে যে অতি সত্বর ওয়েস্ট এশিয়ান নেবারের সঙ্গে ভালো রিলেশন তৈরি করে নেওয়া। ওকে, আচ্ছা, এইটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝবে। বলছে জবলেস অন দ্য রাইস ইন ইন্ডিয়া, বলছে ইন্ডিয়া ইজ ইন দ্য থ্রোনস অফ দ্য ওয়াইডেনিং জবলেসনেস ক্রাইসিস, মিস ইনফরমেশন ডাজ নট হেল্প। দেখো ইন্ডিয়াতে এখন খুব সিচুয়েশনটা খারাপ চলছে, হ্যাঁ, মানে খুব জবলেস আছে। অ্যাজ কম্পেয়ার, দেখো ভালো করে শোনো, অ্যাজ কম্পেয়ার টু দ্য 8% পার অ্যানাম জিডিপি গ্রোথ ইন দ্য পিরিয়ড and 7.5 million new non-farm jobs created each year over the 2005 to 2012. দেখেছো, the number of new non-farm jobs generated only 2.9 when at least 5 million were joining the labor force annually. The NSO itself states clearly that two survey provided comparable data. দেখো আনপেড ফ্যামিলি লেবারটা বেড়েছে, এটাই বলতে চাইছে। দেখো ভালো করে দেখো, আ ক্লেম ইজ মেড দ্যাট বিটুইন 2017-2018 and 2019-2020 the worker participation rate and the labor force participation rate was rising, showing improvement in the labor market. The next question is how come these rates were rising exactly when the economy was slowing down sharply from 2017 to 2020, মানে 2017 থেকে 2020-তে তোমার ওয়ার্কার পার্টিসিপেশন রেট, যেটা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ওয়াজ রাইজিং হয়েছে এবং শোয়িং ইমপ্রুভমেন্ট ইন দ্য লেবার মার্কেট। ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি একটা কোয়েশ্চেন উঠছে, হাউ কাম দিস রেটস ওয়ার রাইজিং এক্স্যাক্টলি ওয়েন দ্য ইকোনমি ওয়াজ স্লোয়িং ডাউন sharply from the 2017-2020? The reality is that actual this rise in WPR, যেটা হচ্ছে ওয়ার্কার পার্টিসিপেশন রেট, আর LFPR হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ইজ মিসলিডিং। এটা মিসলিডিং হচ্ছে। ইট ওয়াজ কজড মোস্টলি বাই ইনক্রিজিং আনপেড ফ্যামিলি লেবার, মোস্টলি বাই উইমেন। মানে যেগুলো কি করা হচ্ছে, আনপেড ফ্যামিলি লেবারে মোস্টলি উইমেন যেটা হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে, যে মানে মহিলারা বেশিরভাগই, মানে এই তথ্যটা উঠে এসছে। দ্য ইট ওয়াজ কস্ট মোস্টলি বাই ইনক্রিজিং আনপেড ফ্যামিলি লেবার, মোস্টলি বাই উইমেন, এবং সেটাকে মিসলিড করা হচ্ছিল, কিন্তু এখানে অর্থাৎ তুলে ধরেছে সেইটা। দ্য ক্লেম দ্যাট ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট ইনক্রিজ between 2017-18 and 2019-20 by 1.8 million is correct. ঠিক আছে, what this ignores is that between 2011 and 12, 2017-18 manufacturing employment fell in absolute term by 3 million, so a recovery is hardly any consolation. Manufacturing as a share of, দেখতে পাচ্ছ, GDP fell from 17% 2016 to 15% and 13% in 2020. দেখো, despite Make in India, মানে এই যে কমছে। Meanwhile, another argument offered is GDP, অনেক তথ্য দিয়েছে এখানে অথর, GDP in financial year 2022 হ্যাঁ could not have returned to the pre-COVID যখন ছিল financial year 20-তে level without workers returning to work and MSME recovery too, মানে অতি সত্বর এটাকে রিকভার করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কি বলেছে, ফার্ম এমপ্লয়মেন্টের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তাছাড়া pre-COVID-19 সময় 59% রিডিউস দেয়ার স্টাফ কম্পেয়ার টু দ্য প্রি-কোভিড লেভেল। দেখতে পাচ্ছ, 88 রেসপন্ডেন্টস হ্যাড নট অ্যাভেলড ফর এনি গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ। 28% রিপোর্টেড they were unable to get payment dues from their customers from private or government. 64% reported banks were not giving loans.
ঠিক আছে, মানে এই তথ্যটা তুলে ধরেছে অথার। এবার দেখো ফার্ম এমপ্লয়মেন্টে কি হচ্ছে। ফার্ম এমপ্লয়মেন্টে হচ্ছে দ্য রিকভারি অফ দ্য আরবান এমপ্লয়মেন্ট টিল মার্চ 2021 clearly ignores that urban employment barely captures a third of the total employment. Besides, agriculture output may have performed well during COVID and free rations may be availed acute distress. দেখো, the completely ignores that between 2019-20 the absolute number of workers in agriculture increased from 2000 to 200 million to 232 million. Depressing rural wages, a reversal of the absolute fall in the farm employment. দেখো absolute fall হয়েছে of 37 মানে 37 মিলিয়ন 2005-12 when non farm job যেগুলো গ্রো করছে 7.5 মিলিয়ন অ্যানুয়ালি। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, যে সমস্ত ফার্ম যে ওয়েজেসগুলো হয়, ফার্ম যে কাজগুলো, কমপ্লিটলি ইগনোরস, দেখো completely ignores that between 2019-20 the absolute number of workers agriculture increased from 20 million to 200 million to 232 million, depressing rural wages, a reversal of the absolute fall in the farm employment such of 37 million between 2005-2012. নন ফার্ম জব গ্রোয়িং হচ্ছে 7.5 মিলিয়ন হবে। ঠিক আছে, তা এই নিউজটা ওই এডিটোরিয়ালটা উঠে এসছে ওই জন্য। এরপরে আরও নিউজ আসবে এই ব্যাপার নিয়ে, ঠিক আছে, সে তখন আরও আলোচনা হবে। আচ্ছা এরপর আমি কি, এরপরের যে এটা একটু দেখো, এটা অতটা কিছু নেই, জাস্ট আমি বলে দিচ্ছি, একটুখানি শুনে নেবে। হ্যাঁ দেখো, ডিসপ্যারিটিস ইন লাইফ এক্সপেক্টেন্সি বলছে, গ্যাপ ইন এক্সপেক্টেন্সি কি, গ্রাফ শো estimate of life expectancy at birth, age 15 and age 60 for men, women, for scheduled caste, scheduled tribe and other backward class and high caste and Muslim backgrounds for the year 1997 to 2000 and 2013 to 2016. এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লাইফ এক্সপেক্টেন্সি বার্থ মেল ফিমেলের, এই দেখো এটা মেল, ঠিক আছে। তো এই মানে রুরাল আরবানে মানে কীভাবে লাইফ এক্সপেক্টেন্সির ব্যাপারটা সেটা এখানে তুলে ধরেছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, দেখে নেবে সবাই, ঠিক আছে। আচ্ছা এরপরের যে নিউজটা খুব ভালো করে শুনবে, টেক্সট অ্যান্ড কনটেক্সটে এসছে। এই যে হট মানে যে এত ওয়েদারটা হট হয়ে যাচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা হিট ওয়েভের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তা আমি তোমাদেরকে একটু বলবো, ভালো করে শুনবে যে হিট ওয়েভের ব্যাপারটা। তার আগে আমি জাস্ট একটু এখানে বলে দিই, একটুখানি শুনে নাও। দেখো বলছে, while temperature was relatively higher in India, it was part of global pattern globally. March 2022 was Earth's 5th warmest on record, according to the National Oceanic and Atmospheric Administration, কার মাধ্যমে, NOAA. The average temperature in March 2022 0.95 degree centigrade above the 20th century average, মানে বেড়েছে 0.95 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। The 7 warmest Marches have occurred since 2015, while 10 warmest Marches have occurred since 2002. দেখো এইখানে অনেক কিছুই বলেছে যে কীভাবে হট অ্যাক্রস রিজিয়ন কীভাবে গড়ে উঠেছে, এত টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। বলছে দেখো, মার্চ 2022 ফিচার্স ইন দ্য টপ 5 লিস্ট 2 degree centigrade in higher center India than India as a whole in the March 2022, whereas it was about 2.4 degree centigrade lower than the Indian average northwest India. এই দেখো নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে 2022 এসে নর্মাল এখন র্যাঙ্ক 1 চলে গেছে। দেখো নর্মাল, অ্যানোমালি, ঠিক আছে,
যে টেম্পারেচারগুলো আস্তে আস্তে বাড়ছে, সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু মেন যে ব্যাপারটা এখানে হিট ওয়েভের ব্যাপারটা একটু ভালো করে বলে দিই, কারণ হিট ওয়েভের ব্যাপারে কী হয়, এখানে হিট ওয়েভের ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, ভালো করে বোঝো যে হিট ওয়েভ কী হচ্ছে। দেখো অ্যাবনর্মাল, এটা হিট ওয়েভটা হচ্ছে একটা অ্যাবনর্মাল হাই টেম্পারেচার, যেটা এর আগেও আলোচনা করেছি। দেখো প্লেন এরিয়ায়, ভালো করে বুঝবে, বাংলায় বলছি, পুরো প্লেন এরিয়ায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল, কিন্তু সেখান থেকে যদি আরও বেশি উষ্ণতা বেড়ে যায়, মানে 5 to 6 ডিগ্রি যদি বেড়ে যায়, সেটা হয়ে যাচ্ছে অ্যাবনর্মাল হিট ওয়েভ, বা হ্যাঁ যেটা একদম অ্যাবনর্মাল হাই টেম্পারেচার, যেটাকে হিট ওয়েভ বলা হচ্ছে। এবং হিলি এরিয়ায় যেটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা যদি বেড়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে ওই হিট ওয়েভ। এবং এর ফলে কি হয়, যেটা এর আগেও আলোচনা করেছিলাম, দেখো হিউম্যান ডেথ তো অবশ্যই হবে, ডিফারেন্ট ডিজিজ দেখা যাবে, ডায়াবেটিস, রেসপিরেটরি প্রবলেম দেখা যাবে, স্কিন ডিজিজ বেসিস করে দেখা যাবে, এবং মেন্টাল হেলথ। এবং ন্যাচারালি যেগুলো প্রবলেম হয়, ক্রপ ড্যামেজ, ঠিক আছে, ক্রপ ড্যামেজ যদি হয় তাহলে লেস ফুড প্রোডাকশন হবে, এবং লেস ফুড প্রোডাকশন হলে কি হবে, হাই প্রাইসেস দেখা যাবে, এবং হাই প্রাইসেস হয়ে গেলে কী হবে, ইনফ্লেশন দেখা যাবে, মুদ্রাস্ফীতি দেখা যাবে, ম্যাল নিউট্রিশন দেখা যাবে। বুঝতে পারছো বন্ধুরা? আর কি, লেবার প্রোডাক্টিভিটি লেস, এবং যা গরম বাড়ছে, কৃষকরা বা যে সমস্ত লেবার তারা যেতে পারছে না কাজ করার জন্য, এত গরম বাড়ছে, এবার এর ফলে শস্যটাও কম উৎপন্ন হচ্ছে। ড্রটস অ্যান্ড ওয়াইল্ড ফায়ার, ড্রটস দেখা যাবে, সবথেকে বড় প্রবলেম দেখা যাবে। এবং ওয়াইল্ড ফায়ার কি, যে বনের যত জঙ্গল গাছপালা সব শুকিয়ে গেলে তখন ওয়াইল্ড ফায়ার, দাবানল দেখা যায়, যেটা বাংলায় দাবানল বলা হয়, ওয়াইল্ড ফায়ার দেখা যায়। আরও গরম বাড়বে এটা বলা হচ্ছে, দেখা যাক কী হয়। মধ্যখানে তো আবার নিউজ এসেছিলো যে নর্থ ইস্টার্ন যে এরিয়াগুলো হচ্ছে আমাদের নর্থের দিকটা, সেখানে আস্তে আস্তে টেম্পারেচার কমে যাচ্ছে। এরপরে দেখা যাক আরও কি নিউজ আসে। হিটওয়েভ তো প্রতিদিনই প্রায় আসছে নিউজটা, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এরপরের যে নিউজটা, এটা ভালো করে বোঝো। লাপসুস, হাউ টু টিনেজার্স হ্যাকড বিগ ইচ ফার্মস। দেখো ভালো করে বুঝবে এটা। জিস্টটাকে বলে দিই। অন March 22, অথেন্টিকেশন প্ল্যাটফর্ম ওকটা, অথেন্টিকেশন একটা প্ল্যাটফর্ম আছে ওকটা, সে কনফার্ম করেছে যে হ্যাকার্স ফ্রম দ্য সাইবার ক্রাইম গ্রুপ লাপসুস ডলার, দেখো, হ্যাড ট্রাইড ইন্ট্রুডিং ইনটু দ্য সিস্টেম 3 months আর্লিয়ার। ঠিক আছে, 3 মাস আর্লিয়ার আগেই লাপসুস হ্যাকার গ্রুপ সেটা হ্যাক করেছে, ওকটা কনফার্ম করছে। লাপসুস ইজ সেড টু বি বেসড কোথাকার, সাউথ আমেরিকা, অ্যান্ড ইজ লেড বাই 2 টিনেজার্স, একটা 16 বছরের, একটা 17 বছরের। দ্য গ্রুপ ইজ রিলেটিভলি নিউ বাট হ্যাজ সাকসেসফুলি ব্রিচড মেজর ফার্মস লাইক মাইক্রোসফট। দেখো মাইক্রোসফটকে হ্যাক করেছে। ইট হ্যাজ অলসো পাবলিকলি taunted their victims, লিকিং দেয়ার সোর্স কোড অ্যান্ড ইন্টারনাল ডকুমেন্টস। সব কিছু ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু হ্যাক করা হয়েছে। Their hacking tactics include phone-based social engineering, SIM swapping to facilitate account takeover, accessing personal email accounts of the employer at target organizations. বুঝতে পারছো কোন জায়গাগুলো হ্যাকিং করছে, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফোন বেসড, সিম সোয়াপিং টু ফেসিলিটেট অ্যাকাউন্ট টেক ওভার, অ্যাক্সেসিং পার্সোনাল ইমেল অ্যাকাউন্টস অফ এমপ্লয়িজ অ্যাট টার্গেট অর্গানাইজেশন। সিম সোয়াপিং ফেসিলিটেট, ঠিক আছে, তা এইগুলো পার্সোনাল ইমেল অ্যাকাউন্টস অফ অ্যাক্টিভ পার্সন যেগুলো, ক্লিয়ার? তা এটা আমি জিসটা বললাম, একটুখানি শুনে নাও ভালো করে। বলছে অন March 22, অথেন্টিকেশন প্ল্যাটফর্ম ওকটা কনফার্ম দ্যাট হ্যাকার্স হ্যাড ট্রাইড টু ইন্ট্রুডিং ইনটু দ্য সিস্টেম 3 months আর্লিয়ার। এটা একটু আগেই বললাম। তা এই বলেছে, দেখো এইখানটা দেখো, ইন রিসেন্ট ফিলিং ওকটা শেয়ার দ্যাট ইট হ্যাজ 15,000 ক্লায়েন্টস গ্লোবালি। দেখো গ্লোবালি ক্লায়েন্টস আছে 15,000, হুইচ ইনক্লুডস বাইক ব্র্যান্ড পেলোটন, স্পিকার মেকার সোনস অ্যান্ড দ্য ফেডারেল কমিউনিকেশন। ঠিক আছে, জাস্ট আ ডে প্রায়র
to sharing the screenshot on March 21. Lapsus shared on social media that they had stolen source code from a number of large tech firms. They claimed responsibility for breach and disseminate of confidential data. তা একটু আগেই বললাম ওক্তা সিস্টেমটা কীভাবে হ্যাক হয়েছে। তা ওরা বলেছিল যে 3 মাস আগে তারা হ্যাক করে নিয়েছিল এবং সেইটাকে রিকনফার্ম করছে ওক্তা সিস্টেম, ঠিক আছে। এই নিউজটা উঠে এসছে। এবার বলছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ল্যাপসুস, ল্যাপসুসটা কী অ্যাকচুয়াল। দেখো ভালো করে বোঝো। The cyber crime groups Lapsus is said to have based in South America. The group is relatively new but has successfully breached major firms like Microsoft কে ব্রিচ করেছে, যেটা একটু আগে আলোচনা করলাম। It has also publicly taunted their victims and leaking their source code and international document. যত ডকুমেন্টস আছে সব লিক করেছে। এখানে একটু দেখো, the group has an active presence on the messaging app Telegram and its channel has over 47,000 subscribers. এটা দেখবে। আচ্ছা, how does Lapsus work? দেখো, unlike most hacker group that stay under the radar, Lapsus does not cover its tracks. They go as far as announcing their attacks on social media or advertising their intent to buy credential from employees of target organization. ঠিক আছে, অন্যান্য হ্যাকাররা কেউ র্যাডারের মাধ্যমে, কিন্তু এরা কী করা মানে এক একটা ধরে, মানে যেখানে যেখানে মানে ফাঁস ফেলতে পারবে সেখানে সেখানে প্রত্যেকটা লোকের মানে ডাটা থেকে শুরু করে তার ইনফরমেশান থেকে শুরু করে তার পার্সোনাল ডেটা থেকে শুরু সব কিছু তারা হ্যাক করে নেয়। দেয়ার ট্যাকটিক্স ইনক্লুড ফোন বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ফোন বেসড সিম সোয়াপিং টু ফেসিলেট অ্যাকাউন্ট টেক ওভার and accessing personal email account of employees at target organization and paying employees, supplier and business partners of their targets to get credential and manufacture authentication approval. দেখো এইভাবে এরা হ্যাক করছে, ঠিক আছে। আমি খুব সহজভাবে ইংরাজি এবং বাংলা দুটোই বলছি, কিন্তু মন দিয়ে শোনো, কাজে লাগবে। অন্যান্য চ্যানেলে কী হয়, হয়তো এখান থেকে সাইডে তোমার তথ্য দিয়ে দিল, ঠিক আছে, এক্সট্রা তথ্য দিল, সেটা আমার এখানে এখন হচ্ছে না, কিন্তু আমি মুখে যেটা বলে দিচ্ছি অনেকটা হেল্প হবে। তোমরা যদি মন দিয়ে শোনো প্রত্যেকটা ক্ষেত্রে অনেক অনেক হেল্প পাবে। দেখো, হোয়াট ইজ নোন অ্যাবাউট দ্য হ্যাকার্স? দ্য গ্রুপ ইজ সেড টু বি লেড বাই 2 teenagers, a 16-year-old and 17 years old. The younger of the two is from the Oxford, has been accused of being the leader of Lapsus. দেখো, অক্সফোর্ডের থেকে এবং অক্সফোর্ড থেকে এরা দুজন, একজন 16 বছরের, একজন 17 বছরের হবো। হি ইজ অলসো সেড টু বি ডায়াগনোসড উইথ অটিজম, ঠিক আছে। হি হ্যাজ অপারেটিং আন্ডার দ্য অনলাইন অ্যালিয়াস নেম হোয়াইট অর wbcs. Is estimated to have made 14 billion from hacking according to the report by BBC. দেখো এরা হ্যাক করে এই রকম করে, এবং একটু আগেই বললাম দেখো এরা তো এরকম করে হ্যাক করছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় ধরো রিভিল করছে তার নেম, অ্যাড্রেস, বিজনেস পার্টনার থেকে শুরু করে মিডিয়া পিকচার, এরকম করে সব হ্যাক করে। তা এরা কাদেরকে হ্যাক করার একটা টার্গেট নেয়? দ্য গ্রুপ টার্গেট began to targeting organization in the United Kingdom and South America and then expanded to the global targets. They intruded into the computer network of government technology firms, rail outroutes. Besides security firm Okta, the group's other big target আরও অন্যান্য জায়গায়, যেটা হচ্ছে আমাদের সফটওয়্যার জায়েন্ট, সেটা হচ্ছে মাইক্রোসফট। দেখো মাইক্রোসফট ছাড়াও আরও কিছু আছে, যেগুলো হচ্ছে দেখো স্যামসাং, হ্যাঁ, ভিডিয়া, ঠিক আছে, NVIDIA, তারপর স্যামসাং, LG, Globant are some other large firms targeted by the cybercrime gang. The group is also known to take over the individual account, দেখতে পাচ্ছ, cryptocurrency exchanges to drain its holdings, Microsoft noted in its blog. বুঝতে পারছো? তা এইরকমভাবে কিন্তু এরা হ্যাকিং করছে, ঠিক আছে।
আচ্ছা, এরপরের যে নিউজটা আসছি সেটা দেখো, May 4 ইজ অবজার্ভড অ্যাজ কোল মাইন্স ডে ইন ইন্ডিয়া। দেখো আমাদের সবসময় জানতে হবে যে এই কয়লা যে খনি আছে সেখানে যারা কাজ করে তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া দরকার। সেই সম্মানার্থে এই কোল মাইনার্স ডে পালন করা হয় এবং তাদেরকেও তো জানতে হবে। আজকে তাদের জন্য আমরা এই যে আমি বসে তোমাদেরকে বলছি, এই যে লাইট, কয়লা তারা মাইনার যেখানে থাকে তাদের জন্যই হচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি চলছে তাদের জন্য। তা এত উন্নতি তাদের জন্য হয়েছে, তাদেরকে জানা দরকার, তাদেরকে সম্মান করা দরকার, ঠিক না? তাই জন্য May 4 অবজার্ভ করা হয় কোল মাইনার্স ডে ইন ইন্ডিয়া। ওকে, চলো এরপরের যে নিউজটা আসছে দেখো, এটা দেখে নাও। হ্যাঁ, হোম মিনিস্ট্রি সিক্স রেগুলার প্রিজন চেক। এটাও একটা একটুখানি জেনে নাও যে কি বলেছে, রেগুলার চেক করতে হবে, কারণ সেখানে মানুষদের ওয়েলফেয়ারের জন্য, যারা প্রিজনার থাকে তাদের ওয়েলফেয়ারের জন্য ভালো করে ব্যবস্থা করতে হবে, অনেক ভালো ভালো মানে বইয়ের ব্যবস্থা করতে হবে, সেখানে যাতে বই লাইব্রেরি তৈরি হয়, ঠিক আছে? তাদের চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে, কারণ এমনি থেকে অনেক প্রবলেম থাকে প্রিজনারে। একটুখানি শুনে নাও। দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA, আমরা MHA শর্টে বলি, হ্যাজ আস্কড দ্য প্রিজন অথরিটিস in the states to maintain appropriate oversight on literature available in prison libraries to ensure that inmates are not influenced negatively. Inmates কাদের বলে? এই সমস্ত যারা কয়েদি থাকে তারা কোনো রকমভাবে মানে প্রবলেম যাতে না ভোগে, ঠিক আছে? ইনমেটসদের তার কোনো রকম প্রবলেম নট ইনফ্লুয়েন্সড নেগেটিভলি। আর তাছাড়াও এই সমস্ত জেলের যারা মানে পুলিশ থাকে, তাদের ক্ষেত্রেও এইটা করা হয়েছে যে কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স না যাতে তাদের মধ্যে ছড়ায়। আচ্ছা, আমাদেরকে জানতে হবে প্রথম কথা যে এই যে দেখো, use of mobile phones, the ministry has called for the deploying effective the jamming solution and advanced technology to restrict the illegal access the mobile phones. In April, a court Mumbai informed that civil rights campaigner Gautam Navlaka, arrested by the National Investigation Agency for his alleged role in the Bhima Koregan caste violence case, ঠিক আছে? তো এইগুলো এখানে নিউজটা উঠে এসছে, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে বলছি যে জেলে অনেক রকম প্রবলেম হয় প্রিজনে, ঠিক আছে? শুধু এই প্রবলেমটা না, আরও কিছু প্রবলেম দেখা যায়। সেই প্রবলেমটা যাতে কোনো রকম এফেক্ট না পড়ে, এবং অনেক যে সমস্ত ট্রায়ালগুলো থাকে, তারপর ধরো জেলে যে সমস্ত কয়েদিরা থাকে, অনেকে দেখা যাবে যে তারা দোষী নয়, তাও তারা জেলে বন্দি। তা এই সিচুয়েশনগুলো দেখা যায় জেলের মধ্যে, এবং সেইগুলো অতি সত্বর যাতে ঠিকঠাক হয় সেটার দিকে নজর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে একটু দেখো, indigenously passes validation trials. The indigenously advanced towed artillery gun system developed by the Defense Research and Development Organization jointly with privately, এটা জাস্ট ওয়ান ডে এক্সামিনেশনের জন্য একটু হেল্প বা একটু জানা দরকার, সেটার জন্য আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? বলছে indigenous artillery gun passes validation trials. The indigenous advanced towed artillery gun system ATAGS full form টা developed by the Defense Research and Development Organization jointly with the private industry crossed a milestone this week by the successfully completing the validation trials towards the meeting of specification of the army. এইটাই হচ্ছে নিউজটা। ইন্ডিজিনাসলি মানে যে অ্যাডভান্স টোড আর্টিলারি গান সিস্টেমটা ডেভেলপ করছে কে? DRDO, ঠিক আছে? 1958 সালে তৈরি হয়েছিল DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে বন্ধুরা, চলো। আচ্ছা, আর কি আছে এখানে? হ্যাঁ, এখানে এক নিউজটা দেখো, ইন্ডিয়া ডেনমার্কের যে স্ট্রেনথেন্ডের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা,
কি বলা হয়েছে যে দেখো ফোকাস টু বি অন গ্রিন হাইড্রোজেন রিনিউয়েবল এনার্জি। বুঝতেই পারছো এটা নতুন করে বলার কিছুই নেই, যে ফোকাস করা হচ্ছে যে এখন যা সিচুয়েশন আসছে, দিনের পর দিন ওয়েদার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠিক না? তা এর ফলে কি করা হয়েছে যে এই মানে ডেনমার্কে যখন গেছে আমাদের প্রধানমন্ত্রী, উনি সেখানে গিয়ে মানে আলোচনা হয়েছে ডেনমার্কের সঙ্গে যে গ্রিন হাইড্রোজেন আর রিনিউয়েবল এনার্জিটার উপর ফোকাস দিতে হবে। দেখো ইন্ডিয়া অ্যান্ড ডেনমার্ক অন টুইসডে অ্যাগ্রিড টু ফার্দার স্ট্রেংথেন দ্য গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ আ ফোকাস অন গ্রিন হাইড্রোজেন, ঠিক আছে, আর রিনিউয়েবল এনার্জি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, এইটার উপর আলোচনা হয়েছে, গ্রিন স্ট্র্যাটেজিকের উপর আলোচনা হয়েছে। দেখো এছাড়াও আমাদের যে ডায়াসপোরা বলতে মানে আমাদের দেশে কিছু মানুষ সেখানে অবস্থান করছে, ঠিক আছে, তাদের সঙ্গে মিট করেছে আমাদের প্রধানমন্ত্রী। ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু ফুলফিল দ্য ক্লাইমেট অ্যাকশন cause unlike others who put all the responsibility saving the planet the multilateral organization, we see it as a responsibility to each citizens. এটা প্রত্যেক সিটিজেনেরও কিন্তু রেসপন্সিবিলিটি থাকে ক্লাইমেটটাকে ঠিক রাখার। এবং সব থেকে বড় এখানে ইম্পর্টেন্ট নিউজটা এসছে সেটা হচ্ছে দেখো ইন্ডিয়া অ্যান্ড ডেনমার্ক অলসো কনফার্ম দেয়ার কন্টিনিউড কোলাবোরেশন ইন দ্য ফিল্ড অফ কি antimicrobial resistance. India conveyed its acceptance of the Danish invitation to join the International Center for Antimicrobial Resistance Solution as mission partner. Clear? তাহলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের পার্টনার হিসেবে মানে ইন্ডিয়াও মুখ্য ভূমিকা গ্রহণ করার জন্য এই আলোচনাটা হয়েছে ইন্ডিয়া এবং ডেনমার্কের মধ্যে। এবার একটা নিউজের মধ্যে আসছে, তোমরা বুঝতে পারছো যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা কী। দেখো এটা আমি আলোচনা করছি, ভালো করে বোঝো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা। দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা হচ্ছে, ভালো করে বুঝবে যে দেখো গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট অনুযায়ী 1.27 মিলিয়ন পিপল ডাইড হয়ে যাচ্ছে 2019-এ, ঠিক আছে। দেখো ইট অকার্স হোয়েন, কখন এটা হয়, ব্যাকটেরিয়া ভাইরাসেস ফাঙ্গি অ্যান্ড দ্য প্যারাসাইটস চেঞ্জ ওভার টাইম, চেঞ্জ হতেই থাকছে, নো লঙ্গার রেসপন্ড টু মেডিসিনের কোনো রেসপন্ডই হয় না সেটা, মেকিং ইনফেকশনস হার্ডার টু ট্রিট অ্যান্ড ইনক্রিজিং দ্য রিস্ক অফ ডিজিজ, মানে ট্রিটমেন্ট করা খুব টাফ হয়ে যায় তখন, এবং সেটা ইনক্রিজ যদি বাড়তেই থাকে, স্প্রেড ছড়াতেই থাকে, সেভারাল ইলনেস অ্যান্ড ডেথ চলে আসে। এবং কী কী রোগ দেখা যায় ভালো করে দেখো, নিউমোনিয়া, ব্লাড স্ট্রিম ইনফেকশন উইচ ক্যান লিড টু দ্য সেপসিস। দেখো একটা জিনিস ভালো করে শুনবে, মেন কজেস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ আ অ্যান্টিবায়োটিক ইউজ, when we use antibiotics some bacteria die but resistant bacteria can survive and even multiply, মানে আরও বাড়তে থাকে। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মেকানিজমটা চারটে মেন ক্যাটাগরি আছে, দেখো ভালো করে শোনো। আচ্ছা, লিমিটিং আপটেক অফ এ ড্রাগ, একটা মডিফাইং আর ড্রাগ টার্গেট, আর ইনঅ্যাক্টিভ আর ড্রাগ, আর অ্যাক্টিভ ড্রাগ ইফ্লাক্স। এবার আমাদের মাথায় আসবে একটা জিনিস, সবার মাথায় একটা কোশ্চেন আসবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কী। দেখো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ইট রেফার্স টু ব্যাকটেরিয়া, রেজিস্টিং ব্যাকটেরিয়া, আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে ইট ডিসক্রাইবস দ্য অপোজিশন অফ এনি মাইক্রোব টু দ্য ড্রাগস দ্যাট সায়েন্টিস্ট ক্রিয়েটেড টু কিল দেম, মানে অপোজিশন অফ এনি মাইক্রোব, যে কোনো মাইক্রোব টু দ্য ড্রাগে ইউজ হয় দ্যাট সায়েন্টিস্ট ক্রিয়েটেড টু কিল দেম, ঠিক আছে, মারার জন্য। এইবার একটা কোয়েশ্চেন দেখো আবার উঠবে, যেটা হচ্ছে হাউ ডু ইউ স্টপ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, কীভাবে মানে সেল স্টপ করা যায়। দেখো রিডিউস অ্যান্টিবায়োটিক ইউজ ইন হিউম্যান মেডিসিন, অনেক মানে আমরা ইউজ করে ফেলি, একটু কমাতে হবে। ইমপ্রুভ অ্যানিমাল অ্যান্টিবায়োটিক ইউজ,
fix the broken antibiotic market and ensure adequate funding for the innovation, মানে নতুনভাবে যদি আরও কিছু ভাবা যায় সেটার জন্য এনশিওর করতে হবে, ফান্ডিং করতে হবে, কন্টিনিউ ইন্টারন্যাশনাল ফোকাস করতে হবে। এবার দেখো এক্সাম্পল হিসাবে আমরা কি বলতে পারি অ্যান্টিমাইক্রোবিয়ালের। দেখো এক্সাম্পল কি, দেখো পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, ভ্যালোসাইক্লোভাইর হচ্ছে অ্যান্টিভাইরাল এজেন্ট, ফ্লুকোনাজোল যেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনাল, আর প্রাজিকুয়েন্টাল যেটা হচ্ছে অ্যান্টি প্যারাসাইট মেডিসিন। একটু খটোমটো নাম, আমি আরেকবার বলছি ভালো করে বোঝো। পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, ভ্যালাসাইক্লোভির যেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ডিজিজ এজেন্ট, ফ্লুকোনাভাজোল সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল যে মেডিসিন, এবং প্লাজিকুয়েন্টাল হচ্ছে অ্যান্টি প্যারাসাইট মেডিসিনাল। তা এইগুলো মানে মাইক্রোবিয়াল এজেন্টসের। আচ্ছা, কীভাবে ওয়ার্ক করে? অ্যাট আ সেলুলার লেভেল অফ দ্য কন্টিনিউয়ালি ডিসরাপ্ট দ্য প্রেজেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমকে মাঝে মাঝে এই মানে সামটাইমস বলা হয় যে সুপার বাগস হিসাবে। ডাব্লিউএইচও বলেছে যে এই এমআর মানে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যাজ ওয়ান অফ দ্য 10 থ্রেটস, যত থ্রেটস আছে তার মধ্যে 10 মধ্যে 1 থেকে 10 মধ্যে ওয়ান অফ দ্য 10 থ্রেটস টু গ্লোবাল হেলথ। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে, আমি খুব ধীরে সুস্থে বললাম ব্যাপারগুলো। আচ্ছা, এখানে আর কিছু নেই। দেখো ফার্স্ট কেস অফ এক্সি ভ্যারিয়েন্ট ডিটেক্টেড, এটা জাস্ট একটু বলে দিই, জাস্ট শুনে রেখে দাও। বলছে ইন্ডিয়া হ্যাজ ওয়ান কনফার্ম কেস অফ দ্য এক্সি ভ্যারিয়েন্ট অফ দ্য SARS-CoV-2 করোনা ভাইরাস। ইন্ডিয়া SARS-CoV-2 genomics sequencing consortium, the INSACOG said in the bulletin for the April 25 which was released on Tuesday. এটা জাস্ট একটু জেনে রেখে দাও, ঠিক আছে? নো ক্লাস্টার ইয়েট, একটু কী বলেছে দেখো, একটু শুনে নাও। বলছে ইট ইজ সেড দ্যাট সাসপেক্টেড রিকম্বিনেন্ট সিকোয়েন্সেস ওয়ার আন্ডারগোয়িং ফার্দার অ্যানালিসিস। দেখো BA 2.10 আর BA 2.12 আর BA2 sublineage that have been detected and many old BA.2 sequences have been reclassified into this new sublineage. মানে ভাগ হয়ে যাচ্ছে অনেক কিছু, মানে নতুন মিউটেশন হয়ে যাচ্ছে। দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য INSACOG said that there are no reports of XE clusters across India as yet. মানে জাস্ট একটা ওভারঅল একটা জাস্ট বলেছে যে ফার্স্ট কেসে একটা দেখা গেছে, তবে সেরকম কোনো একদম ভয়ঙ্কর কিছু না। হ্যাঁ, সেটা আরও পরবর্তী ক্ষেত্রে যা নিউজ আসবে সেটা বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট একটা শুনে রেখে দাও যে রেকর্ডেড ডেথ রোজ টু 81 লাখ ইন 2020 ফ্রম 76 লাখ ইন 2019। জাস্ট জেনে রেখে দাও। আচ্ছা, এখানে দেখো কি সিচুয়েশনটা এসছে। বলছে ইন্ডিয়া স্লিপস টু 150 প্রেস ফ্রিডম ইন্ডেক্স। তো এই ব্যাপারটা এসছে কেন দেখো, তোমাদের প্রথমেই আমি আলোচনা করে দেবো। দেখো ইন্ডিয়া আজকে 150-তে চলে এসছে, স্লিপস করেছে। এটা মানে খুব বাজে একটা ইন্ডেক্স দেওয়া হয়েছে। দ্য প্রেস ক্লাব অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান উইমেন প্রেস ক্রপস on Tuesday said attacks on press freedom had seen an exponential rise and that India did not fare too well in this regard, ranking 150 out of 180 countries in the World Press Freedom Index compiled by Reporters Sans Frontiers. তা এই নিউজটা উঠে এসছে, একটু দেখে রাখবে, ওয়ান ডে এক্সামিনেশনের অনেকটা হেল্প করবে। এবার আমি ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্সের ব্যাপারে বলবো। প্রথম কথা, এটা আগের দিনও আলোচনা হয়েছে। দেখো 3 মেতে এটা পালন করা হয়, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে।
এবং এটা ইট ওয়াজ অর্গানাইজড ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো। দ্য ডে ওয়াজ প্রোক্লেমড ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 1993 সালে, আফটার ইউনেস্কোস জেনারেল কনফারেন্স 1991 সাল। এম কি প্রেস ফ্রিডমের ডেভেলপমেন্ট অফ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রেস। দেখো আমাদের 19A বলা হয়েছে অল সিটিজেন্স শ্যাল হ্যাভ দ্য রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কিন্তু 19(2) বলা হয়েছে যে ফ্রিডম অফ এক্সপ্রেস তো অবশ্যই আছে, কিন্তু সভারেনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সিকিউরিটি অফ দ্য স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, পাবলিক অর্ডার, এইগুলোর এগেনস্টে বলা যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তা আমাদের র্যাঙ্কিংয়ে যেটা হচ্ছে তোমার 2021 অনুযায়ী যেটা হচ্ছে 142 180টা দেশের মধ্যে, কিন্তু এবার দেখা যাচ্ছে দেখো 150, ইন্ডিয়া স্লিপস টু 150 ইন প্রেস ফ্রিডম ইন্ডেক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা। আচ্ছা, এরপরের যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, দাঁড়াও, হ্যাঁ এই নিউজটা ইম্পর্টেন্ট। থাউজেন্ডস জয়েন 4 ধাম যাত্রা। কি হয়েছে একটু ভালো করে বুঝবে। একবার দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ, থাউজেন্ডস অফ 4 ধাম যাত্রা। দেখো, পিলগ্রিমেজ বিগিনস উইদাউট COVID-19 রেস্ট্রিকশনস ফর দ্য ফার্স্ট টাইম ইন 2 years। দেখো, যখন COVID-19টা দেখা যাচ্ছিল তখন তো প্রবলেম তো অবশ্যই হচ্ছিল, তখন বন্ধ ছিল, কিন্তু এখনও সেই COVID-19-এর কিছুটা রয়েছে, এফেক্ট রয়েছে, প্রতিদিনই খবরে দেখা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও 2 বছর পরে, এতদিন পর প্রথমেই বলেছে COVID-19 রেস্ট্রিকশন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2 years। ঠিক আছে, গেছে সবাই। এইবার এইখানে দেখো একটুখানি শুনে নাও। 4 ধাম যাত্রা বিগান অন টুইসডে with the Gangotri Yamunotri temple in the Uttarkasi district thrown open to devotee on the occasion of Akshaya Tirtha. The gates of Gangotri were opened 11:15 AM, মানে এই জায়গাটা বলেছে। এইবার তোমাদেরকে আমি একটু ওভারভিউ দেবো, ভালো করে বোঝো। দেখো, এখানে রেস্ট্রিকশানও দিয়েছে, তার আগে একটু বলেও দিই তোমাদেরকে যে এত কিছু হওয়ার পরে খুলে দেওয়া তো হয়েছে, কিন্তু রেস্ট্রিকশানও আছে সেখানে। দেখো, গঙ্গোত্রীর ক্ষেত্রে 7,000, ইয়ামুনেত্রীর ক্ষেত্রে 4,000, ঠিক আছে, কেদারনাথের ক্ষেত্রে 12,000 অ্যান্ড বদ্রীনাথের ক্ষেত্রে 15,000। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের জানবে, এটা তো 4 ধাম তো অ্যাকচুয়াল নয়, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ছোট যে 4 ধাম। এছাড়া যে 4 ধামটা অ্যাকচুয়াল বলা হয় সেটা হচ্ছে, প্রথমে বলি ভালো করে শুনবে, বদ্রীনাথ, ঠিক আছে, উত্তরাখণ্ডের ওখানে উত্তরকাশী, পুরী যেটা উড়িষ্যাতে আছে, আচ্ছা রামাস্বামী টেম্পল যেটা আছে তামিলনাড়ু, আর দ্বারকা যেটা হচ্ছে গুজরাট, এটাকে 4 ধাম বলা হয়। ঠিক আছে, আশা করি নিউজটা বুঝতে পারলে। এই নিউজটাই রয়েছে এখানে। আচ্ছা, দেখো এখানে একটা নিউজ আছে, স্লোভাকিয়া ওয়ান্টস টু বি লেফট আউট অফ দ্য এম্বার্গো অন অয়েল। কি হয়েছে? ইউরোপিয়ান ইউনিয়ন টু ডিক্লেয়ার স্যাংশন অন রাশিয়ান অয়েল। এই এক জিনিসই আসছে, ঠিক আছে। দেখো, স্লোভাকিয়া উইল সিক an exemption from any embargo of the Russian oil agreed by the European Union in its next set of sanctions against the Moscow for its invasion of Ukraine, Slovakia economy minister said on Tuesday। মানে এরাও করে দিচ্ছে, পুরোপুরি এক্সামশন করে দিচ্ছে। তা এই নিউজটা ওই জন্য উঠে এসছে। The European Commission is preparing a 6th package of sanctions against the Russia and is expected to finalize work on Tuesday. 2 European Union officials said on Monday that the European Union executive may spare Slovakia and Hungary from an embargo on buying Russian oil, mindful of the two countries' dependence on Russian crude. Slovakia get
নিয়ারলি অল অফ ইম্পোর্টেড ক্রুড ফ্রম দ্য রাশিয়া মেনলি ভায়া দ্য সোভিয়েত দ্রুজবা পাইপলাইন। ঠিক আছে, তা এই নিউজটা উঠে এসছে। জাস্ট তোমাদেরকে বললাম ওভারঅল জাস্ট ভিউটা রাখো, কারণ এখন তো কী হচ্ছে দেখো, ওই জন্য বলছি ইউরোপিয়ান ইউনিয়ন টু ডিক্লেয়ার স্যাংশন অন রাশিয়ান অয়েল, স্লোভাকিয়া ওয়ান্টস টু বি লেফট আউট অফ এম্বার্গো অন অয়েল। ঠিক আছে, এখানে আরেকটু দেখতে পারবে যে স্লোভাকিয়ার সোল অয়েল রিফাইনার ইজ স্লোভনাট উইচ ইজ আ পার্ট অফ হাঙ্গেরি এমওএল গ্রুপ। মানে এইগুলো নিউজগুলো প্রতিদিনই থাকবে, এগুলো আসছে। আচ্ছা, এটা তো রিসেন্ট, তো আগের দিনও শুনলে যে কি হয়েছে ইসরায়েলের জিউসদের সম্বন্ধে মস্কো থেকে সার্জি লেভরভ এমন কথা বলে দিয়েছে যেটা ইসরায়েলদের একটা মানে জিউসদের একটা বিরুদ্ধে চলে গেছে কথাটা। অ্যাডলফ হিটলার যেন ওই জিউসদের এ থেকে এসছে, মানে কি বলবো, বিলঙ্গিংস উনি। তা ওই কথাটা যখন উঠে এসছে, তা ওই জন্য জিউসরা মানে এখান থেকে কথাটা ইসরায়েল থেকে বলা হয়েছে যে এটা সার্জি লেভরভের বলাটা উচিত হয়নি, এটা খুবই ভুল কথা বলেছে। তা এটা আগের দিনও আলোচনা করেছি, কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আমি প্রত্যেক দিন এরকম করে গুছিয়ে গুছিয়ে আলোচনাটা করি, যেহেতু আগের দিন বলেছি জাস্ট একটু সাম আপ বলে দিলাম, কিন্তু তোমরা অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখো। ওকে বন্ধুরা, আচ্ছা এইখানে আর কি নিউজ আছে, জাস্ট একটা দাঁড়াও একবার। হ্যাঁ, এখানে আর কিচ্ছু নেই, জাস্ট এখানে ওভারঅল একটা ভিউ আছে, ভালো করে দেখে নাও। জাস্ট একটু অনলাইনে আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, টাটা স্টিল Q4 নেটস rises 37% to 9,835 crore. Steel maker announces 10:1 stock split. Board also recommends to divide of 51 per share. তো এইটাই বলেছে ফিনান্সিয়াল Q4 চতুর্থ দফায়। হ্যাঁ, তা সেটা বিজনেস সেকশনে বলা হয়েছে টাটা স্টিল Q4 নেটস রাইজেস 37% to 9,835 crore। ঠিক আছে, এখানে কি দিয়েছে, টেলকস আর্চ বিগ কাট ইন 5G স্পেকট্রাম প্রাইস সাইড ভায়াবিলিটি। এটা অতটা আজকে ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা নিউজ আসতে পারে। ঠিক আছে, 5G বুঝতেই পারছো। ওমেগা সেকি টু এক্সপ্যান্ড ইভিস টু ট্রাক ড্রোনস। ওমেগা সেকি একটা কোম্পানি, ঠিক আছে, সে ইলেকট্রিক ভেহিকলস ম্যানুফ্যাকচার ওমেগা সেকি মোবিলিটি প্রাইভেট লিমিটেড সেড it would be again manufacture e-trucks the capacity ranging from the 1.5 to 3.5 and 6.5 tons as well as e-drones e-tractor to help broaden its offerings। মানে এই ইলেকট্রিক ভেহিকেলটা তৈরি করে, তো সেইটাই এখানে বলা হয়েছে। দ্য ফার্ম টু রেজ ক্যাপাসিটি সেস চেয়ারম্যান, ক্যাপাসিটিটা রেজ করছে এবং ওমেগা সেকি এক্সপ্যান্ড করছে ইলেকট্রিক ভেহিকলস এবং ট্রাকস থেকে শুরু করে ড্রোনস থেকে শুরু করে সব তৈরি করার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে যে নিউজটা, ইন্ডিয়া সেট জুন এন্ড কোল ইম্পোর্ট টার্গেট অ্যাজ পাওয়ার ওজ অ্যামাউন্ট। প্রথমেই একটা খবরটা দেখলাম আমরা নিউজে যে কোলের দিক থেকেও অনেক চলছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা এসেছে যে এখন যেহেতু পাওয়ার শর্টেজ হয়ে যাচ্ছে, কয়লার পরিমাণটা খুব কমে যাচ্ছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই খবরটা এসছে যে ইন্ডিয়া সেটস জুন এন্ড কোল ইম্পোর্ট টার্গেট অ্যাজ পাওয়ার ওজ অ্যামাউন্ট, মানে পরিমাণটা কমে যাচ্ছে। ওই জন্য এপ্রিল ইলেকট্রিসিটি ডিমান্ড সোর্স টু রেকর্ড হাই অন হিট ওয়েভ, মানে যেহেতু হিট ওয়েভটা বেড়েছে, তো এই দেখো হিট ওয়েভটা বেড়েছে, ওই জন্য ডিমান্ডটাও এপ্রিলে ইলেকট্রিসিটিও বেড়ে গেছে এবং সেই জায়গায় আবার দাঁড়িয়ে কয়লাটারও অভাব দেখা যাচ্ছে। ওই জন্য ইন্ডিয়া ইমিডিয়েট ইম্পোর্ট করার চেষ্টা করছে। ক্লিয়ার বন্ধুরা, চলো। আচ্ছা, এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা নিউজ, ভালো করে বুঝবে যে গার্মেন্ট ফার্মস কল ফর ব্যান অন কটন এক্সপোর্ট অ্যাজ প্রাইজেস সার্চ। কটনের দাম তো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্দোনেশিয়ায় যেমন সেই প্রবলেমটা হচ্ছিল পাম অয়েল নিয়ে,
যে পাম অয়েল ওখানে মানে কনজিউমার এত আছে, তা সেখানেই এত প্রবলেম হচ্ছে। কনজিউমারের আগে দেখতে হবে, কারণ আস্তে আস্তে তারও দাম বেড়ে যাচ্ছে। তো সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শুনবে। ওকে বন্ধুরা, চলো মন দিয়ে শোনো। আগে কি ব্যাপারটা ভালো করে শুনে নাও। বলছে ইম্পর্টেন্ট ফাইবার অ্যান্ড ক্যাশ ক্রপ, যেটা কি হচ্ছে দেখো, need accurate data, production. Garment firms call for the ban on cotton export as prices surge. ইন্দোনেশিয়ার মতন অবস্থা, মানে দাম তো প্রচুর বেড়ে যাচ্ছে, এত দাম বেড়ে যাচ্ছে, তাই জন্য কি করা হচ্ছে, আগে থাকতেই বলা হচ্ছে যে আমাদের কনজিউমার, আমাদের দেশের আগে কনজিউমারটাই হোক, বাইরে যদি এটা ইয়ে করে দেওয়া, এক্সপোর্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দেশে সেটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এখন থাকতে যে ব্যান করা হচ্ছে কটন এক্সপোর্টের। আর তার সঙ্গে কি, নিড অ্যাকিউরেট ডাটা কটন প্রোডাকশান অ্যান্ড কনজামশন এক্সপোর্ট। দ্য এক্সপোর্টটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের দেশের পক্ষে অনেক ভালো হবে। তা এই ঘুরে ঘুরে এই কথাটাই এসছে। এবার একটু তোমরা শোনো, আমি ডিটেলসে ভালো করে বলছি। উইথ সাম টেক্সটাইল মিলস রেজিং কটন ইয়ার্নস prices on Monday, garment manufacturers in the Tirupur have called for a ban on export for the cotton and cotton yarn. ঠিক আছে, কটনের ওপর ব্যান করা হচ্ছে। টেক্সটাইল মিলস হ্যাভ meanwhile urged the union government to come out with a system to collect accurate data on cotton production and consumption. মানে accurate data কালেক্ট করতে বলেছে। There is no data on cotton production, consumption, stocks available with farmers and traders. ঠিক আছে, এবার দেখো বলছে টেক্সটাইল মিলস আর অ্যাডিং স্পিন্ডলস অ্যান্ড কটন কনজামশন ইনক্রিজিং, মানে প্রচুর দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। অনলি উইথ প্রপার ডাটা ক্যান গভর্নমেন্ট টেক ডিসিশন দ্যাট হেল্প দ্য ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কারণ কটনটা হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক একটা মূল্যবান জিনিস বলতে গেলে। It is estimated that at least 2 lakh spindles are added every month, leading to the higher demand for cotton textile mills. ঠিক আছে, the cotton prices reduced slightly when the government removed the import duty. বুঝতে পারছো এবার? However, prices have started rising since. The government should announce a technology mission, মানে একটা টেকনোলজিও করতে হবে অন মিশন কটন টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড ইন্ট্রোডিউস আ সিস্টেম টু কালেক্ট প্রপার ডেটা অন কটন, হি সেড। ঠিক আছে, ওই জন্য কটন এক্সপোর্টটাকে ব্যান করে দেওয়া হচ্ছে, যা সিচুয়েশন। এবার তোমাদেরকে আমি একটু বলতে চাই যে কটন যেহেতু কথাটা উঠে এসছে, যে কটনটা কী একটু শুনে নাও। কটন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফাইবার, ক্যাশ ক্রপিং, ঠিক আছে, ক্যাশ ক্রপ which plays a dominant role in the industrial agriculture. Industry agriculture a dominant role করে, ভূমিকা বহন করে। Largest producer of the cotton in the world and third largest exporter and largest consumer also. ঠিক না আমাদের দেশ। এছাড়া একটা বিটি কটন হাইব্রিডসের কথাটা বারবার ওঠে, যেটা খুব ভালো এবং দামিও। পেস্ট রেজিস্ট্যান্স জেনেটিক্যালি মডিফাইড যেটা বলা হয়, ইন্ডিয়ান মার্কেট জুড়ে আছে পুরো এটা। সিন্স 2002 প্রোডাকশন, India produces 6 million tons cotton every, ঠিক আছে, and 51% of the total organic cotton production in the world. ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে কটনটা কীরকম ক্রপ। কটন হচ্ছে একটা খারিফ ক্রপ এবং এটা অ্যারিড ক্লাইমেট জোনে বেশি থাকে। হ্যাঁ, অ্যারিড ক্লাইমেট শুকনো এলাকা, উষ্ণ, এবং টেম্পারেচার কত 21 থেকে 30 ডিগ্রি দরকার হয়। রেন 50 থেকে 100 সেন্টিমিটার। সয়েল কীরকম দরকার হয়, আমাদের ডেকান টার্ফ আছে যেটা মানে লাভা গলিতভাবে তৈরি হয়েছিল ওই মাটিটা, কটন সয়েল, যেটাকে রেগুড সয়েল বলা হয়। আচ্ছা, কটন প্রোডাকশনের দিক থেকে কান্ট্রি হিসেবে যদি বলা হয়, প্রথম হচ্ছে চায়না, তারপরে ইন্ডিয়া, তারপর ইউএসএ। আর স্টেট ওয়াইজ দেখলে প্রথম হচ্ছে গুজরাট, তারপর মহারাষ্ট্র, তারপর তেলেঙ্গানা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর রাজস্থান। আমরা যদি কটন স্পিসিস হিসেবে দেখি, ভালো করে বুঝবে, কটন স্পিসিস 4 রকম আছে। একটা গসিপিয়াম আরবোরিয়াম, আর গসিপিয়াম হার্বেসিয়াম, গসিপিয়াম হিসুটাম, আর গসিপিয়াম
বারবেডেন্স। এইবার দেখো যে আরবোরিয়াম আর হার্বেসিয়াম, যেটা প্রথম দুটো বললাম সেটা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড কটন অ্যান্ড এশিয়াটিক কটন বলা হয়। আর হেসেটিয়াম আর বারবেডেন্স যেটা হচ্ছে, হেসেটাম হচ্ছে সেটা আমেরিকান কটন, আর বারবেডেন্স হচ্ছে ইজিপশিয়ান কটন। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া রেগুলেট করে কটন মার্কেট 1970 সালে, ঠিক আছে। আর কটন রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে নাগপুর ইন মহারাষ্ট্র, ইট ইজ আ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট established by the Indian Council of Agriculture Research, ICAR, ঠিক আছে। চলো তাহলে আজকে আর কোনো খবর আছে না? আর কোনো খবর নেই আজকে, তাহলে এতটাই অবধি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে। আমি খুব ধীরে সুস্থে ইংরাজি এবং বাংলাতে আলোচনা করার চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগে। তোমরা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই বেনিফিটটা তারাও নিতে পারে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আসি, তোমরা আমার এই ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে শোনো। এর আগেও অনেক ভিডিও আছে, প্লেলিস্টে গিয়ে দেখো, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়েও ডেসক্রিপশান বক্সে সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখি। ওকে বন্ধুরা, আজ তাহলে আসি। খুব ভালো থেকো সবাই, টাটা বাই বাই, খুব ভালো থেকো সবাই।